আচ্ছা, আপনি কি এমন কোনো উপন্যাস পড়েছেন যেখানে একজন সাহিত্যিক খুন হচ্ছেন এবং তিনি খুন হওয়ার আগে তার শেষ যে উপন্যাসটা অসমাপ্ত লিখে যাচ্ছেন, সেই উপন্যাসের গল্পের সাথে তার খুনের ঘটনা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাচ্ছে? অদ্ভুত লাগছে না? এরকম নিশ্চয়ই এর আগে কোনোদিনও পড়েননি। তো আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটাতে ঘটছে এরকমই একটা ঘটনা। নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি, এই বইটা। তো অনেক কিছু বলার আছে এই বইটা নিয়ে, বেশ অন্যরকম একটা বই। তো অনেক কিছু বলার আছে এই বইটা নিয়ে, তো আর সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো শেষ মৃত পাখিতে কাহিনীর সূত্রপাত হচ্ছে 1975 সালের 11ই জুন, যেদিন খুন হচ্ছেন একজন সাহিত্যিক অমিতাভ মিত্র, যিনি খুব বিখ্যাত সাহিত্যিক না হলেও একজন সম্ভাবনাময় কবি। তো তার খুনের সন্দেহ গিয়ে পড়ছে তারই ছোটবেলার বন্ধু আরেক সাহিত্যিক আহ, অরুণ চৌধুরীর ওপর, এবং পুলিশ তাকে গ্রেফতার করছে। কিন্তু একজন বন্ধু আর একজন বন্ধুকে কেন হত্যা করলো? যদিও অমিতাভ মিত্র মারা যাওয়ার কয়েক মাস আগে অমিতাভ মিত্র তার সাক্ষাৎকারে, একটা সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকারে অরুণ চৌধুরীর বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল, যার ফলে হয়তো তাদের বন্ধুত্ব একটু চির ধরেছিল। এবং এই চাঞ্চল্যকর অভিযোগের ফলে অরুণ চৌধুরীর কেরিয়ারে একটু হলেও ক্ষতি হয়েছিল এবং অমিতাভ মিত্র বেশ অনেকটা লাইমলাইট পেয়ে গেছিল। তো এটাই কি কারণ যে অরুণ চৌধুরী অমিতাভ মিত্রকে হত্যা করলো? কিন্তু এই পুরো ঘটনাটাই ঘটছে দার্জিলিংয়ে। তো দার্জিলিং পুলিশ কিন্তু অরুণ চৌধুরীর বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাচ্ছে না বা খুনের পিছনে স্ট্রং কোনো মোটিভ পাচ্ছে না। শুধুমাত্র একটা ছোট কারণে কি একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে পারে? এবং আরেকটা ব্যাপার হলো যে অরুণ চৌধুরীর কাছে একটা শক্তপোক্ত অ্যালিবাই আছে এই যে তিনি খুনটা করেননি। তো এই সব কিছুর ফলে পুলিশ অরুণ চৌধুরীকে ছেড়ে দেয়, বেকসুর খালাস করে দেয় এবং কেসটা আনসলভডই রয়েছে। এই বইতে গল্পটা শুরু হচ্ছে তার ঠিক 44 বছর পর, 2019 সালে একজন সাংবাদিক তনয়া, যিনি একটা পত্রিকার হয়ে ধারাবাহিকভাবে লিখছেন, মানে একটা সিরিজ লিখছেন, যেখানে তিনি কিছু আনসলভড হওয়া কেস নিয়ে স্টোরি বানাচ্ছেন। তো তনয়া যখনই এই সিরিজটা শুরু করেছিল, সে ভাবেনি যে সিরিজটা খুবভাবে জনপ্রিয় হবে, কিন্তু সিরিজটা প্রচণ্ড জনপ্রিয় হয় এবং সে প্রথম থেকে ভেবে রেখেছিল যে যদি এই সিরিজটা সে লেখে তো সিরিজটা শেষ করবে অমিতাভ মিত্র হত্যা মামলা দিয়ে। কারণ সে ছোটোবেলা থেকেই তার বাবার সাথে প্রচুর রহস্য উপন্যাস পড়েছে, রহস্য সিরিজ দেখেছে এবং অমিতাভ মিত্র এবং অরুণ চৌধুরী লেখাও পড়েছে এবং এই কেসটা নিয়ে তার বাবার সাথে অনেক কথা বলেছে, আলোচনা করেছে। কেসটা নিয়ে ছোটোবেলা থেকে সে ভীষণভাবে আগ্রহী। তো সেই জন্য এই কেসটার প্রতি তার একটা বিশেষ আগ্রহ ছিল। তো এই কেসটা নিয়ে স্টোরি করতে তনয়া পৌঁছায় দার্জিলিং এবং গিয়ে প্রথমই দেখা করে অরুণ চৌধুরীর সাথে। এবং প্রথম সাক্ষাৎকারে অরুণ চৌধুরী তনয়াকে জানায় যে হ্যাঁ, সেই অমিতাভ মিত্রকে হত্যা করেছে, কিন্তু কেন করেছে বা কিভাবে করেছে সেটা সে জানাবে না, পারলে তনয়া নিজে খুঁজে বার করুক। এবং অরুণ চৌধুরী তনয়াকে একটা পাণ্ডুলিপি দেয়, অমিতাভ মিত্রর লেখা শেষ উপন্যাস। সেই উপন্যাসটা পড়তে বলে তনয়াকে এবং বলে যে এই উপন্যাসের মধ্যে ক্লু আছে, এই উপন্যাসটা পড়লেই সব জিনিস সে সলভ করতে পারবে। এবং প্রথমে অরুণ চৌধুরী উপন্যাসটা পড়েছেন এবং সেই সময় দাঁড়িয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তিনি উপন্যাসটা পড়েছেন এবং তনয়া পড়বে এবং এই গল্পে তনয়ার সাথে সাথে আমরাও পড়ব এবং দেখতে পাবো যে অরুণ চৌধুরী যে অমিতাভ মিত্র যে উপন্যাসটা শেষ লিখেছেন এবং অমিতাভ মিত্র যে হত্যা মামলা, তার মধ্যে পুরোপুরি মিল। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? একজন মানুষ যিনি তার মৃত্যুর আগে একটা উপন্যাস লিখছে, কি করে সেই মানুষটার মৃত্যু রহস্য সেই উপন্যাসের সাথে এরকমভাবে মিলে যেতে পারে? বা অরুণ চৌধুরী যখন স্বীকারই করছেন তিনি খুন করেছেন, তাহলে কেন বলছেন না যে কী কারণে বা কীভাবে খুন করেছেন? এবং তনয়া কি কেসটা সলভ করতে পারবে? কারণ 44 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে এখন সেই কেসটাকে সলভ করা ভীষণ কঠিন। কারণ প্রথমত প্রধান যিনি সন্দেহভাজন তিনি স্বীকার করছেন তিনি খুন করেছেন, কিন্তু তিনি কিভাবে খুন করেছেন বা কেন খুন করেছেন সেটা বলছেন না। আবার যিনি খুন হয়েছেন তিনি তার যে শেষ উপন্যাস লিখে গেছেন তার সাথে তার হত্যা রহস্যের পুরোপুরি মিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ঘটনাটা 44 বছর আগে ঘটেছে, ফলে সেই সময় কেসের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষের এখন বেঁচে নেই। যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন মেন, তিনি বেঁচে নেই, তবে আরেকজন অফিসার যিনি কেসের সাথে যুক্ত ছিলেন তিনি বেঁচে আছেন, কিন্তু তিনিও মুখ খুলতে নারাজ। তো কীভাবে তনয় এই এত কিছু জটিলতার মধ্যে থেকে কেসটাকে সলভ করবে? অরুণ চৌধুরী কি খুনি? মানে শুধুমাত্র কি বন্ধুত্ব থেকে রেষারেষিতে গিয়ে একটা হিংসা থেকে কি খুনটা, না এর পিছনে আছে অন্য কোনো রহস্য? কিভাবে অমিতাভ লেখা শেষ উপন্যাসের সাথে মিলে যেতে পারে তার হত্যা রহস্যের পুরোপুরি কাহিনী? নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? কেন বা মুখ খুলতে চাচ্ছেন না ইনভেস্টিগেটিং অফিসার? কারণ তার পিছনেও কি আছে অন্য কোনো রহস্য?
কেসটা কি এতটাই সোজা যে অরুণ চৌধুরী খুন করেছেন? শুধুমাত্র তনয়কে খুঁজে বার করতে হবে যে কেন করেছেন না কীভাবে করেছেন, এর পিছনে আছে আরও অনেক কিছু। তো প্রচুর প্রশ্ন, প্রচুর রহস্য, প্রচুর জটিলতা। এর সমস্ত কিছু সমাধান এবং সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে পড়তে হবে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি। বইটার পরতে পরতে আছে রহস্য, পরতে পরতে আছে জটিলতা, ধাঁধা এবং প্রচুর প্রশ্ন। বইটা আপনি যত পড়বেন তত বেশি কনফিউজ হবেন, তত বেশি জটিলতা সৃষ্টি হবে এবং সমস্ত কিছু সমাধান পেতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে। এখানে লেখা আছে এটা একটা রহস্য কাহিনী, কিন্তু এটা শুধুমাত্র একটা রহস্য কাহিনী নয়। এই রহস্য কাহিনীর পরতে পরতে আছে আর অনেক কিছু। এই বইটা শুধু আপনাকে রহস্যের স্বাদ দেবে না, তার সাথে আপনি এখানে পাবেন রাজনীতি, এখানে আপনি পাবেন সাহিত্য, মনস্তত্ত্ব, বন্ধুত্ব, ভালোবাসা, হিংসা, নৃশংসতা, আবেগ, অনেক কিছু। এবং এই বইটার প্রচুর ইউএসপি আছে। এবং এই বইটার সবথেকে যে বড় ইউএসপি, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, এই উপন্যাসের মধ্যে পাবেন আরেকটা উপন্যাস, অমিতাভ ঘোষের লেখা শেষ উপন্যাস। এই উপন্যাসটা আপনারা যখন পড়বেন এবং দুটো উপন্যাস পাশাপাশি যখন চলছে, কোনো জায়গায় ব্যালেন্স হারিয়ে ফেলবেন না। দুটো উপন্যাসকে খুব সুন্দরভাবে এই বইটাতে ব্যালেন্স করা হয়েছে। এবং যখন অমিতাভর উপন্যাসটা চলছে, বেশ খানিকটা সময় ধরে বইতে অমিতাভর উপন্যাসটা চলছে। আবার যখন বাস্তবে এই উপন্যাসটা চলছে, তখন অনেকটা সময় ধরে এই উপন্যাসটা চলছে। ফলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছিল আমার সাথে, আমি যখন অমিতাভ হত্যা মামলাটা মানে অমিতাভর লেখা যে উপন্যাসটা পড়ছি, তখন আমি পুরোপুরি শুধুমাত্র ওই কেসটাতেই হারিয়ে যাচ্ছি যে ওখানে কে খুন করেছে, কি হচ্ছে, ওটাকে নিয়ে অ্যানালিসিস করছি আমি। আবার যখন এটাই ফিরে আসছে, আমি ওটা ভুলে গিয়ে পুরো এটাতে ডুবে যাচ্ছি। তো এই সুন্দরভাবে দুটো উপন্যাসকে লেখক ব্যালেন্স করেছে, যেটা সত্যি প্রশংসনীয়। এছাড়া এটা একটা উপন্যাস, কিন্তু এই উপন্যাসে আপনি পাবেন কবিতারও প্রচুর ছোঁয়া। কারণ এই বইটাতে আপনি 70 দশকের যেসব কবিরা ছিলেন, যাদের অনেকেই হয়তো আমরা চিনি না, যারা নিজেদের কলমের মাধ্যমে সমাজে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন, সেই সব কবিদের নাম জানতে পারবেন, তাদের লেখা কবিতার অংশ পড়তে পারবেন। কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার আগে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার আগে একটা করে কবিতা দিয়ে শুরু করা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে প্রত্যেকটা অধ্যায় এভাবে শুরু করার আগে একটা করে কবিতা এবং কবির নামও দেওয়া আছে এখানে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। কোথাও গিয়ে আমার মনে হয়েছে এখানে মানে কাব্য আর গদ্যের একটা খুব সুন্দর মেলবন্ধন যেটা লেখক ঘটিয়েছেন, সেটা পড়তে ভীষণ ভালো লাগবে। তো 70 দশকের কবিতা, তাছাড়া লিটল ম্যাগাজিনের তৈরির পিছনে, একটা লিটল ম্যাগাজিনের পিছনে কতটা স্ট্রাগল থাকে সেটা জানতে পারবেন, সেটা পড়তে ভালো লাগবে। এছাড়া 70 দশকে সেই সময় দাঁড়িয়ে নকশাল আন্দোলন এই বইটাতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাহিত্য জগৎ এই বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাহিত্য জগতের ভেতরে রাজনীতি, দ্বন্দ্ব, সাহিত্য জগৎ বা সাহিত্যিকদের মনস্তত্ত্ব খানিকটা হলে এই বইটা থেকে আপনারা জানতে পারবেন, সেটা পড়তে ভীষণ ভালো লেগেছে। তো এই দিকগুলো ভীষণ ইন্টারেস্টিং। এছাড়া আরেকটা জিনিস এই বইতে খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং, সেটা হলো বর্ষার দার্জিলিং। সাধারণত দার্জিলিংয়ে মানে পর্যটকরা বর্ষার সময় তো যান না, ফলে বর্ষার দার্জিলিংকে হয়তো সেভাবে আমরা উপভোগ করতে পারি না। কিন্তু লেখকের লিখন শৈলীতে এত সুন্দরভাবে বর্ষার দার্জিলিং উঠে এসেছে, যেটা ভীষণ ভালো লাগবে। এবং লেখকের প্রকৃতির বর্ণনা, আমার কিছু কিছু সময় আমি এত হারিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল চোখের সামনে আমি সমস্তটা দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল এবং এই বইটা পড়তে পড়তে আমারও মনে হচ্ছিল একবার অন্তত বর্ষার দার্জিলিংটা গিয়ে দেখে আসতে। তো সেইটা এই বইটার আরেকটা ইউএসপি। এই বইটার চরিত্রগুলো ভীষণভাবে দৃঢ়, বিশেষত যে প্রধান প্রধান চরিত্রগুলো, তাদের মনস্তত্ত্ব ভীষণভাবে কনফিউজ করবে। আপনি একজনকে এক ভাববেন, পরে গিয়ে দেখবেন তিনি হয়তো সেটা না, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে না ইনি হয়তো এটাও না। তো ভীষণভাবে দৃঢ় চরিত্রগুলো এবং চরিত্রের মনস্তত্ত্ব লেখক খুব সুন্দরভাবে বইটাতে ফুটিয়ে তুলেছেন, যেটা ভীষণভাবে আপনাকে কনফিউজ করবে এবং ভীষণভাবে আপনাকে আমেজও করবে একসাথে। যে এইখানে প্রত্যেকটা চরিত্র খুব গভীরতা দিয়ে লেখা হয়েছে, যেটা এই বইটার আরেকটা ভালো বিষয়। আমার কাছে সবসময় মনে হয় একটা রহস্য উপন্যাস বা একটা থ্রিলারের সবথেকে বড় ইউএসপি হবে দুটো। একটা হচ্ছে সেটা আনপুট ডাউনেবল হতে হবে, মানে বইটা একবার আপনি শুরু করলে আপনি সেটা থামতে পারবেন না। আর আরেকটা জিনিস হতে হবে, একদম আনপ্রেডিক্টেবল জিনিসপত্র ঘটতে হবে শেষে গিয়ে, যেটা আমি প্রেডিক্ট করতে পারবো না। এই দুটো জিনিস এই বইটার মধ্যে আছে। প্রথমত, এই বইটা আপনি একবার পড়া শুরু করলে শেষ করে উঠতে, মানে না শেষ করে থামতে পারবেন না। আমি এই বইটা এর আগেও দুবার পড়া শুরু করেছিলাম, আমি একটা রিলও শেয়ার করেছিলাম, কিন্তু তখন পড়ে উঠতে পারিনি। কিন্তু এবার যখন আমি দুদিন আগে বইটা পড়া শুরু করলাম, আমি দুদিনে বইটা শেষ করে ফেলেছি। কারণ আমার মতো একজন স্লো রিডার, যার কাছে একটা 400 পাতার বই পড়তে মিনিমাম 4 দিন লাগেই, সেই মানুষ যদি একটা বই দুদিনে, 400 পাতার একটা বই দুদিনে শেষ করে উঠতে পারে, তাহলে যারা আরও বেশি ফাস্ট রিডার তারা তো একদিনে হয়তো বইটা শেষ করে উঠতে পারবেন। কারণ এতটাই বইটা ইন্টারেস্টিং এবং আপনাকে নামিয়ে রাখতে দেবে না। এবং এই বইটা একদমই আনপ্রেডিক্টেবল, কারণ এই বইটা যেরকম বললাম পরতে পরতে রহস্য আছে, যত পড়বেন তত কনফিউজ হবেন, তত জটিলতার সৃষ্টি হবে এবং আপনি প্রত্যেকবার ভাববেন যে আপনি ধরে ফেলেছেন কি ঘটছে, কিন্তু
পরের বারেই গিয়ে দেখছেন যে না, আপনার সমস্ত ভাবনাটাই ভুল, আপনি ভুল ভাবছেন, কিন্তু আপনি নিজের ভাবাটাকেও থামাতে পারবেন না। লেখক কিন্তু এখানে একটা পাঠককে চ্যালেঞ্জও করছে যে আপনাকে দিয়ে আপনাকে ভাবতে বাধ্যও করবে এবং আপনাকে ভুলও প্রমাণিত হতে হবে। তো এটা আরও বেশি ইন্টারেস্টিং যে আপনি যতবার ভাবছেন ততবার ভুল প্রমাণিত হচ্ছেন এবং শেষে গিয়ে যেটা ঘটছে সেটা আপনি কোনোদিনও কল্পনার মধ্যেই আনেননি। তো সেটাই বইটার সবথেকে বড় ইউএসপি, যে বইটা আনপুট ডাউনেবল এবং এই বইটা একদমই আনপ্রেডিক্টেবল। এবং এই বইটা একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, যে এই বইটাতে অমিতাভ মিত্রের যে উপন্যাসটা, সেখানকার যে সেই উপন্যাসের যে গোয়েন্দা চরিত্র শুদ্ধ সত্য, তিনি শার্লক হোমসকে খুব একটা পছন্দ করে না, শার্লককে বেশ বাজে বাজে কথা বলছেন, যেটা আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো শুদ্ধ সত্য এবং তার যে সহকারী ডাক্তার বন্ধু প্রণবেশ, তাদের চরিত্রের মধ্যে একটু হলেও কিন্তু শার্লক হোমস এবং ওয়াটসনকে খুঁজে পাওয়া যাবে। তো যিনি শার্লক হোমসকে পছন্দ করছেন না, তার চরিত্রের মধ্যে এবং তার সহকারী চরিত্রের মধ্যে একটু হলেও শার্লক এবং ওয়াটসনের ছোঁয়া পাওয়া যাচ্ছে, সেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি অসম্ভব সুন্দর একটা বই। বইটা আপনাকে অনেক কিছু দেবে, শুধু বললাম যেরকম যে রহস্য নয়, রহস্যর সাথে সাথে আরও প্রচুর এলিমেন্ট এই বইটাতে আছে যেটা আপনাকে পাঠক হিসেবে সমৃদ্ধ করবে। তো সেই জন্যই বলবো অবশ্যই অবশ্যই সবাই বইটা পড়ে দেখবেন, বিশেষত যারা রহস্য পড়তে পছন্দ করেন, এটা মিস করা যাবে না। এটা একদম অবশ্য পাঠ্য একটা বই, অবশ্যই পড়ুন। এবং বর্তমান সময় দাঁড়িয়ে এরকম একটা লেখাও যে পড়া যায়, এরকম একটা লেখাও যে পড়তে পারবো, সেটা আমি সত্যি কোনোদিনও ভাবিনি। রহস্য, মনস্তত্ত্ব, রাজনীতি, তার সাথে সাহিত্য এত সুন্দরভাবে যে একটা, এবং প্রকৃতি এত সুন্দরভাবে যে একটা বইয়ের মধ্যে, মানে দুই মলাটের মধ্যে একটা বইতে যেরকমভাবে সুন্দরভাবে মেলবন্ধন ঘটানো যায়, সেটা সত্যি বইটা না পড়লে বুঝতে পারতাম না। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই বইটা পড়বেন। এই বইটার কোনো নেগেটিভ সাইড আমি খুঁজে পাইনি, এই বইটার মধ্যে কিচ্ছু পাবেন না যে তার আপনি একটা খুঁত ধরতে পারবেন। এতই সুন্দর এবং এতই পারফেক্ট একটা বই। তবে লেখার মানে উপন্যাস হিসেবে এটার কোনো খুঁত আমি ধরতে পারিনি। একটা কথাই বলবো, যেটা আমি পাবলিশারকে বলতে চাই, যে এতটা ফাঁক ফাঁক দিয়ে বইটার প্রত্যেকটা পাতায় লেখাগুলো আপনারা যদি একটু ভালো করে দেখেন, আশেপাশে প্রচুর ফাঁক দেওয়া আছে, ফলে এতটা ছাড় ছাড় দিয়ে লেখার ফলে 402 পাতার একটা উপন্যাস এটা হয়ে গেছে। তো অতটা ছাড় না দিলে হয়তো একটু কমতো পৃষ্ঠা সংখ্যা, এবং তার ফলে দামটাও একটু কমতো। আমি এই বইটা কিনেছিলাম আগের বছর বইমেলা থেকে, তো 520 টাকা দাম ছিল। এটা একটা বইয়ের জন্য 520 টাকা বেশ অনেকটা দাম। তো একটু পৃষ্ঠা সংখ্যাগুলো কমালে আমার মনে হয়, মানে ফাঁকগুলো কমিয়ে লিখলে মনে হয় একটু পৃষ্ঠা সংখ্যা কমে যেত, ফলে দামটা হয়তো একটু কমানো যেত এবং আমাদের মতো মধ্যবিত্ত পাঠকদের জন্য আরও সুবিধা হতো বইটা কিনতে বা বইটা পড়তে। তাছাড়া এই বইটা তার কোনো সমস্যা নেই, কিছু কিছু জায়গায় ছাপার ভুল আছে। তবে একটা কথা বলবো, যারা একদম বিগিনার্স, এর আগে কোনো রহস্য উপন্যাস পড়েনি বা সেভাবে কোনো জটিল উপন্যাস পড়েনি, তাদের জন্য হয়তো এই বইটা একটু জটিল হতে পারে, একটু ঘেঁটে যেতে পারেন, কারণ প্রচুর ইনফরমেশান আছে, দুটো উপন্যাস পাশাপাশি চলছে, প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে, ফলে সেখানে হয়তো ওভার ইনফরমেশনের জন্য আপনি একটুখানি বইটাকে গুলিয়ে ফেলতে পারেন বা সেই সামঞ্জস্য রেখে পড়তে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে। আদারওয়াইজ সবাই বইটা পড়ুন, হাইলি হাইলি রেকমেন্ডেড। এবং এই বইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত, যেরকম বললাম বইটার মুদ্রিত মূল্য আগের বছর ছিল 520 টাকা, এখন বেড়ে থাকলে আমার জানা নেই। তো অবশ্যই পড়বেন, আর যদি পড়ে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে শেষ মৃত পাখি। আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশন তো অবশ্যই আপনাদের জন্য খোলা আছে। আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা পাশে থাকছেন, সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টায় আছি কনসিস্টেন্টলি আপনাদেরকে ভালো কন্টেন্ট প্রোভাইড করার। আর যদি কোনো সাজেশনও থাকে আমার জন্য, তাহলেও সেটা অবশ্যই আমাকে জানাবেন, যে আমার কোনো ভুল থাকলে সেটাও ধরিয়ে দেবেন। আমি অবশ্যই নিজের ভুল শুধরে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো, এবং বই নিয়ে আমরা প্রচুর কথা বলবো এবং বই নিয়ে প্রচুর আলোচনা করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।